আজকে নবম শ্রেণীর ইতিহাসের ক্লাসে আগত সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইতিহাসের ক্লাস। আজকের ক্লাসে আমরা ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব এবং তৎপরবর্তী সমাজ ব্যবস্থা ইউরোপে কিভাবে একটা নতুন পরিমণ্ডল সৃষ্টি করেছিল সেই নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু আমরা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে পড়তে চলেছি, তাই এই পর্বে আমরা দেখব যে শিল্প বিপ্লব ইউরোপীয় সমাজে যে ধরনের পরিবর্তন এনেছিল তার পরিণতিতে একটা নতুন আর্থসামাজিক রাজনৈতিক মতাদর্শ সমাজে ভীষণভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। এই নতুন সমাজধর্মী একটা মতাদর্শই ছিল সমাজতন্ত্রবাদ। আজকে আমরা আলোচনা করব এই সমাজতন্ত্রবাদ এবং তার বিভিন্ন ধরনের সমালোচনাকে কেন্দ্র করে। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক যে কোন ধরনের পটভূমিতে ইউরোপে সমাজতন্ত্রবাদের উদ্ভব ঘটেছিল। ইউরোপে শিল্প বিপ্লবের উদ্ভবের ফলে নতুন শিল্পাশ্রিত সমাজই সমাজতন্ত্রবাদের উত্থানের পটভূমি রচনা করেছিল। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের নতুন নতুন শহরের উত্থান, শ্রমিকের সংখ্যা বৃদ্ধি ও শ্রমিক শোষণ বৃদ্ধি যেমন পেয়েছিল, অন্যদিকে পুঁজিপতিরা এই পটভূমিতে ক্রমশই লাভবান হয়ে উঠতে থাকে। অনাহার, অপুষ্টি, দারিদ্র্য, অস্বাস্থ্যকর পরিবেশে যখন শ্রমিক এবং শ্রমিকের পরিবারগুলো ধীরে ধীরে শোষণ ও বৈষম্যের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল, সে সময় মালিকের ঘরে ছিল সমৃদ্ধি এবং উন্নতির আলো। লক্ষণীয় বিষয় যে শিল্প বিপ্লবের হাত ধরেই ইউরোপের সমাজে শিশু শ্রমিকের উত্থান ঘটে। এই শিশু শ্রমিকরা দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে কাটাতে অতি অল্প গড় আয়ু নিয়ে পৃথিবীতে বেঁচে থাকত, যাদের দারিদ্র্য আর মহামারী ছিল নিত্যসঙ্গী। এবার আমরা দেখে নেব যে এই সময়তে ইউরোপে কী কারণে শ্রমিক আন্দোলনের উদ্ভব হয়েছিল। তোমরা সবাই জানো যে শিল্প বিপ্লবের হাত ধরে ইউরোপে ফ্যাক্টরি প্রথার উত্থান ঘটে, কিন্তু এই ফ্যাক্টরি প্রথার মতন একটা আলোকিত ব্যবস্থার অন্তরালে সবচেয়ে বড় কালিমা এইটাই ছিল যে শ্রমিকদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। শ্রমিকদের সময়সীমা, কাজের সময়সীমা যেমন অনেক বেশি ছিল, তেমন মজুরি ছিল তার থেকে অনেক কম। সেই সঙ্গে কোনো ধরনের পেশাগত সুরক্ষা তাদের ছিল না। তাই এই পর্বে শ্রমিকেরা কাজের সময় হ্রাস, অধিক মজুরির দাবি এবং অন্যান্য শোচনীয় অবস্থা থেকে মুক্তির আশায় সংঘবদ্ধ হয়ে কারখানার মালিকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে তৎপর হয়। ঠিক এইভাবেই জন্ম নিয়েছিল এই পর্বের শ্রমিক আন্দোলনগুলি। এবার আমি এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যেটা নবম শ্রেণীর পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত জরুরি একটি প্রশ্ন। সেটি হলো সমাজতন্ত্রবাদ কী? এই প্রশ্নটা অনেক সময়তে 1 নম্বর কিংবা 2 নম্বরের লিখিত প্রশ্নের জন্য আসে। উত্তরটা এভাবে দেওয়া যেতে পারে যে ধনতন্ত্র অর্থাৎ পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ গড়ে ওঠা একটি বিকল্প আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থাই হলো সমাজতন্ত্রবাদ। তোমরা চাইলে উত্তরটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারো যে সমাজতন্ত্রবাদ এমন এক ধরনের রাজনৈতিক আর্থসামাজিক ব্যবস্থা যেখানে সমাজের হাতে উৎপাদনের উপকরণের মূল বিষয়টিকে নিয়ন্ত্রণের জন্য ছেড়ে দেওয়া হয়। এভাবেও উত্তর লেখা যেতে পারে, তবে আমি একটা সাধারণ সংজ্ঞা আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য দিয়ে রেখেছি। এবার বলবো সমাজতন্ত্রবাদের উত্থানের কারণ। শিল্প বিপ্লব জনিত কারখানার প্রথার ত্রুটি দূর করার জন্য, অর্থাৎ ফ্যাক্টরি প্রথার ত্রুটি দূর করবার জন্য আধুনিক যুগের সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়। শিল্প বিপ্লবের ফলে দেশে যে প্রচুর পরিমাণ জাতীয় সম্পদের উদ্ভব ঘটেছিল তা কেন্দ্রীভূত হয়েছিল সমাজের মুষ্টিমেয় শিল্পপতি ও পুঁজিপতির হাতে, কথা আমরা আগেই শুনেছি। অথচ এই বিপুল ভাণ্ডার সৃষ্টির মূল শক্তি ছিল শ্রমিক, কারণ শ্রমিকদের শক্তির ওপর ভিত্তি করেই শিল্প কারখানাগুলো বেঁচেছিল। কিন্তু শ্রমিকেরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে প্রবল দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল। এর ফলে পুঁজিপতি বা মালিক এবং শ্রমিকের মধ্যে একটা স্বার্থগত দ্বন্দ্ব অনিবার্য হয়ে পড়ে। এই দ্বন্দ্বের সমাধানের জন্যই উদ্ভব হয়েছিল সমাজতন্ত্রবাদের।
আজকের ক্লাসে যেহেতু আমরা সমাজতন্ত্রবাদ নিয়ে আলোচনা করছি, তাই আমি তোমাদের সিলেবাসের কাঠামো অনুযায়ী সমাজতন্ত্রবাদের আদি রূপ এবং বিজ্ঞানসম্মত রূপ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসব সমাজতন্ত্রবাদের আদি রূপের কথায়। সমাজতন্ত্রবাদের আদি রূপ একেই বলা হয় কল্পনাশ্রিত বা কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ। তাহলে জেনে নেওয়া যাক যে এটা কী ধরনের সমাজতন্ত্রবাদ। অষ্টাদশ শতকের শেষে এবং 19 শতকের সূচনায় সমাজতান্ত্রিক ধারণা স্পষ্ট রূপ নিতে থাকে। এই সময় কিছু দার্শনিক এই শিল্পাশ্রিত সমাজে শ্রমিকের শোষণের বিরুদ্ধে সমালোচনা করে একটি সমাজতান্ত্রিক আদর্শের কথা বলেছিলেন। কিন্তু সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য তারা যে বিকল্প পথের সন্ধান দিয়েছিলেন, সেই পথটি যে কোন বাস্তব পথের দ্বারা ফলপ্রসূ হবে তার সন্ধান দিতে পারেননি। অর্থাৎ তারা সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু কোন পথে, কোন বাস্তব পথে সেটা সম্ভব তার কোনো হদিস তারা দিতে পারেননি। তাই তাদের এই সব চিন্তাধারা কল্পনাশ্রিত, অর্থাৎ কল্পনা থেকে উদ্ভূত সমাজতন্ত্রবাদ নামে পরিচিত। প্রথম পর্বের এরকমই কিছুজন সমাজতান্ত্রিক চিন্তাবিদ হলেন রবার্ট আওয়েন, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, লুই ব্লাঙ্ক, প্রুধো প্রমুখরা। অনেক সময় নবম শ্রেণীর পরীক্ষায় একটি প্রশ্ন দেওয়া হয় যে প্রথম পর্বের সমাজতান্ত্রিকগণ, অর্থাৎ আদি পর্বের সমাজতান্ত্রিকগণ কেন ইউটোপিয়ান বা অবাস্তব কিংবা স্বপ্নবিলাসী সমাজতন্ত্রী নামে অভিহিত হন। এখানে কিন্তু প্রত্যেক কটা টার্ম তোমাদের পরীক্ষার জন্য জরুরি, কারণ যে কোনো একটা পরিভাষা তুলেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রাথমিক পর্বে সমাজতান্ত্রিকগণ শোষণমুক্ত সমাজের কল্পনা করেছেন, অর্থাৎ যে সমাজে কোনো রকম শোষণ থাকবে না। এখানে শোষণ বলতে মূলত শ্রমিক মালিকের মতন ধনী দরিদ্রের শোষণের কথাই বলা হচ্ছে, যেখানে ধনীদের দ্বারা দরিদ্ররা শোষিত হয়। এরকম একটা শোষণহীন সমাজের কল্পনা তারা করলেন, কিন্তু এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কোনো বাস্তব পথের সন্ধান তারা দিতে পারেননি। একথা আমরা এই মুহূর্তেই পড়লাম। তাই কার্ল মার্কস এবং তার অনুগামী যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক, তারা এইসব চিন্তাবিদদের ইউটোপিয়ান বা অলিক বা অবাস্তব বা স্বপ্নবিলাসী সমাজতন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। এবার একে একে আমি এইসব স্বপ্নবিলাসী সমাজতন্ত্রবাদের যে প্রবক্তা তাদের সমাজতান্ত্রিক চিন্তাধারা নিয়ে তোমাদের সামনে ছোট ছোট আলোচনা করব। প্রথমেই আসব রবার্ট আওয়েন এবং তার সমাজতান্ত্রিক চিন্তাধারার বিশ্লেষণে। তিনি মূলত ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে তিনি কোথাকার সমাজতান্ত্রিক চিন্তাবিদ। তিনি সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন তার রচিত নিউ ভিউ অফ সোসাইটি এবং রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার্ক নামক দুটি গ্রন্থের সমাজতান্ত্রিক আলোচনা একটা নতুন পথের সন্ধান দিয়েছিল। তার আদর্শ সমাজতন্ত্রবাদ 1800 খ্রিস্টাব্দের নিউ ল্যানার্ক শহরের একটি আদর্শ কারখানা প্রতিষ্ঠা করে তিনি নাকি সকলকে দেখাতে চেয়েছিলেন যে মালিকদের স্বার্থ ক্ষুণ্ণ না করেও শিল্পে নিযুক্ত শ্রমিকদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়। অর্থাৎ তিনি এখানে ল্যানার্ক শহরের দৃষ্টান্তকে কেন্দ্র করে তার সমাজতান্ত্রিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছেন। তিনি এখানে শ্রমিকদের জন্য উন্নত পরিবেশ, ভালো বিদ্যালয়, সমবায় বিপণী এবং বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় পেনশনের ব্যবস্থা চালু করেন। তিনি মনে করেছিলেন যে অন্যান্য শিল্পপতি এই দৃষ্টান্ত অনুসরণ করবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আসব এর পরের আলোচনায়, যেখানে আমরা সেন্ট সাইমন এবং তার সমাজতান্ত্রিক আদর্শ নিয়ে আলোচনা করব। তিনি ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু নামে পরিচিত হন। তাকে ফরাসি সমাজতন্ত্রবাদের জনক হিসেবে চিহ্নিত করা হয়। নবখ্রিস্টবাদ গ্রন্থের মতবাদ তিনি এখানে বিবৃত করেছেন। তার মতে ধনবন্টনের বৈষম্যের জন্যই সমাজে ধনী দরিদ্রের মতো দুটি পরস্পর বিবদমান শ্রেণীর সৃষ্টি হয়েছে। তিনি মনে করতেন শিক্ষা ও নীতিবোধের বিস্তার হলেই শিক্ষিত শ্রেণী দরিদ্রের উন্নতির জন্য চেষ্টা করবে। তিনি শ্রমিক মালিক সহযোগিতা এবং সমবায়ের ভিত্তিতে শিল্প রাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন। তিনি সর্বপ্রথম এই মতবাদ প্রচার করেন যে প্রত্যেক মানুষ তার ক্ষমতা অনুযায়ী কাজ করবে এবং রাষ্ট্র তার প্রয়োজন মেটাবে। অর্থাৎ এখানে তিনি রাষ্ট্রের হাতে জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের দ্বারাই জনগণের প্রয়োজন মেটানোর একটি চিন্তাধারার সন্ধান দিয়েছেন।
তিনি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন অর্থনৈতিক সাম্যের ওপর ভিত্তি করে। তার সেই আদর্শ সমাজে ব্যক্তিগত স্বার্থশূন্য মানুষ তৈরি থাকবে প্রতিযোগিতাহীন সমাজ গঠনের জন্য। অর্থাৎ তিনিও এমন এক সমাজের স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ ব্যক্তি স্বার্থ শূন্য হবে, আর ব্যক্তি স্বার্থ শূন্য হলেই মানুষের মধ্যে কাড়াকাড়ির এই প্রতিযোগিতা বা ধনী দরিদ্রের এই যে ব্যবধান, নিজেকে আরও লাভবান করে তোলার যে প্রতিযোগিতা, সেটার অবসান ঘটবে বলে তিনি মনে করেছেন। চার্লস ফুরিয়ের এবং তার আদর্শ সমাজতন্ত্রবাদ। চার্লস ফুরিয়ের ছিলেন সেন্ট সাইমনের মন্ত্রশিষ্য। তিনি ব্যক্তিগত সম্পত্তি এবং পুঁজির ঘোর বিরোধী ছিলেন এবং এর অবসানের জন্য মত প্রকাশ করেন। তার আদর্শ সমাজতন্ত্রবাদের ভিত্তি ছিল কমিউন ভিত্তিক সমাজ। তার মতে একটি কমিউনে 1500 থেকে 2000 করে নারী পুরুষ থাকবে। তারা প্রত্যেকেই নিজের নিজের সামর্থ্য রুচি অনুযায়ী কাজ করে খাদ্য বস্ত্র উৎপাদন করবে, অর্থাৎ সবটাই হবে কমিউনের উৎপাদন, এবং নিজেরাই তা ভাগ করে নেবে। এই সমাজে মুনাফা মজুরি প্রতিযোগিতা বলে কিছু থাকবে না। এই সমাজে রাষ্ট্রীয় দমনমূলক প্রতিষ্ঠান স্বরূপ পুলিশ, কারাগার সব কিছুই বিলুপ্ত হবে। এবার নবম শ্রেণীর পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হলো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো? খেয়াল করে দেখো, এমন ধরনের সমাজতন্ত্রবাদ যার ভিত্তি বিজ্ঞানের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের সূচনা করেছিলেন কার্ল হাইনরিখ মার্কস। জার্মান দার্শনিক কার্ল মার্কস এবং তার অনুগামী ও বিশিষ্ট বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস এই আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের ভিত্তি স্থাপন করেন। তারা যৌথভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে সমাজতান্ত্রিক দর্শনকে সর্বসমক্ষে উপস্থাপিত করেন এবং সর্বপ্রকার অবৈজ্ঞানিক সমাজতান্ত্রিক মতবাদকে খণ্ডন করেন। সমাজতন্ত্রবাদের প্রথম বৈজ্ঞানসম্মত ব্যাখ্যা কবে কিভাবে প্রথম প্রকাশিত হলো সেটা নিয়ে এখন আলোচনা করব। বিভিন্ন পত্রপত্রিকা ও সংস্থার মাধ্যমে কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস তাদের বৈপ্লবিক মতবাদ এবং বৈপ্লবিক তথ্য প্রকাশ করেছিলেন। 1848 খ্রিস্টাব্দে তারা কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তাহার নামে একটি পুস্তিকা প্রকাশ করেন। এটিই ছিল আধুনিক সমাজতন্ত্রবাদের প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। আলাদাভাবে এটি প্রশ্ন আসে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, কারা প্রকাশ করেছিলেন। এই ইস্তাহারের প্রথম কথাই হলো, মানব সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের নামান্তর মাত্র। এই পুস্তিকার মাধ্যমে ধনতন্ত্র বিনাশের অনিবার্যতা এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব ঘোষিত হয় এবং বিশ্বের শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হয়ে ইতিহাস নির্দিষ্ট পথে রাষ্ট্র ক্ষমতা দখল করে সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। এখানে আমি ছাত্রীদের একটু বলে রাখি যে এখানে যতগুলো টার্ম আমি ব্যবহার করছি, এই যারা শ্রেণী সংগ্রাম বা ধনতন্ত্র বিনাশের অনিবার্যতা, এগুলো কোনোটাই কিন্তু কথ্য বাংলা ভাষায় লিখলে বোঝানো খুব মুশকিল। এখানে আমরা মার্কসের তত্ত্বকে আক্ষরিক বঙ্গানুবাদ করে যেভাবে খুঁজে পাওয়া যায় ইতিহাস বইতে, সেভাবেই কিন্তু পরীক্ষার খাতায় একটু তুলে ধরতে হবে। সেই জন্য তোমরা একটু অভ্যাস করো যে শ্রেণী সংগ্রাম কিংবা ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এগুলো এই ধরনের শব্দগুলো যেন পরীক্ষার খাতায় একটু উল্লিখিত অবস্থায় থাকে। ইস্তাহারে প্রকাশিত সমাজতন্ত্রবাদী তত্ত্ব দাস ক্যাপিটাল গ্রন্থে পরিপূর্ণ আকার লাভ করে। দাস ক্যাপিটালকে কেন্দ্র করেও কিন্তু নবম শ্রেণীর পরীক্ষার্থীরা প্রশ্নের জন্য তৈরি থাকবে। এখানে উল্লেখ্য যে পূর্বতন সমাজতন্ত্রের সঙ্গে নিজের মতবাদের পার্থক্য বোঝানোর জন্য সমাজতন্ত্র কথাটির পরিবর্তে কার্ল মার্কস কমিউনিজম শব্দটি ব্যবহার করেছিলেন। এখন আমরা পড়তে চলেছি যে কার্ল মার্কস এবং ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা। কার্ল মার্কস এর মতে একটি দেশের ইতিহাস, সমাজ, সভ্যতা, নৈতিকতা, শিল্প, সাহিত্য, ধর্ম এসব কিছুর মূল প্রেরণা নিয়ন্ত্রক হলো অর্থনীতি। উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করেই ইতিহাসের গতি আবর্তিত হয়। অর্থাৎ আমরা ইতিহাসকে সচরাচরিতভাবে যেভাবে দেখি যে ইতিহাস একটা মানব সভ্যতার বিবর্তনের একটা ক্রমিক ইতিহাস, ঠিক সেভাবে মার্কসের তত্ত্বে ইতিহাসের ব্যাখ্যা করা হয়নি। তার মতে
যে কোনো দেশের ইতিহাসের মধ্যে যে সমাজের চিত্র, যে সভ্যতার চিত্র কিংবা নৈতিকতা অথবা শিল্প সাহিত্যের মতো সাংস্কৃতিক দিককে তুলে ধরা হয়, এগুলো সব কিছুই মূল কেন্দ্রই হলো অর্থনীতি। অর্থাৎ একটা দেশের অর্থনীতিকে কেন্দ্র করেই সেই দেশের সমাজ, সভ্যতা, শিল্প, সাহিত্য এগুলো নাকি রচিত হয়। তাই উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করেই ইতিহাসের গতি আবর্তিত হয়েছে বলে কার্ল মার্কস মনে করেন। মানব সভ্যতার ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের নিরবচ্ছিন্ন ইতিহাস। কার্ল মার্কসের মতে প্রাগৈতিহাসিক যুগ থেকে এই শ্রেণী সংগ্রাম বা দ্বন্দ্ব চলছে, যেটা প্রাচীন গ্রিস ও রোমের কৃতদাস এবং স্বাধীন নাগরিক এর মধ্যে ছিল, প্রাচীন রোমের অভিজাত ও সাধারণ নাগরিকের মধ্যে ছিল। এই আদিম পর্বকে পেরিয়ে যদি আমরা মধ্যকালীন পৃথিবীর দিকে তাকাই, তাহলে মধ্যযুগের ইতিহাসে যে ভূমিদাস ও সামন্ত প্রভুকে আমরা দেখতে পাই, তাদের মধ্যেও এই একই ধরনের একটা স্বার্থ সংঘাত ছিল, যেটাকে তিনি ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রাম বলছেন। অর্থাৎ এখানে দুটো বিবদমান শ্রেণীর মধ্যে একটা লড়াইয়ের কথা কার্ল মার্কসের তত্ত্বে খুঁজে পাওয়া যায়। অন্যদিকে আধুনিক যুগে শ্রমিক শ্রেণী এবং পুঁজিপতি হলো এই যুযুধান দুই প্রতিপক্ষ, যাদের মধ্যে শ্রেণী সংগ্রামের তত্ত্ব কথা কার্ল মার্কসের মতে প্রতিষ্ঠিত হয়েছে। কার্ল মার্কস বলেছেন যে আজকের যুগে যে শ্রমিক শোষিত অবস্থা এবং পুঁজিপতিদের এই সমৃদ্ধি, এর মধ্যেও কিন্তু একটা শ্রেণী সংগ্রাম রয়েছে। তাই তার মতে ইতিহাস হলো মানব সভ্যতার শ্রেণী সংগ্রামের নিরবচ্ছিন্ন ইতিহাস। অনেক সময় নবম শ্রেণীর পরীক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন আসে যে কার্ল মার্কসের সমাজতান্ত্রিক চিন্তাধারার মূল্যায়ন ও বিশ্লেষণ করো। আমি এখন সেই প্রশ্নের উত্তরটির নিয়ে আলোচনা করছি। আমি এর আগের যে দুটো পয়েন্ট বললাম, অর্থাৎ ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব, এখন সেই দুটো পয়েন্টেরই কন্টিনিউয়েশন পার্ট নিয়ে আলোচনা করছি, যেখানে আমি বলবো যে কার্ল মার্কসের অপর দুটি মতাদর্শের কথা। কার্ল মার্কস বলেছেন যে আধুনিক যুগে এই শ্রেণী সংগ্রামের মাধ্যমে বিশ্বের সমস্ত আর্ত সর্বহারা মানুষ সমবেত হয়ে পুঁজিপতিদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হবে, আর এই সংগ্রামে শ্রমিক শ্রেণীর জয় হবেই, এবং তারাই রাষ্ট্র ক্ষমতা দখল করে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে। এখানে দেখো, সর্বহারা কথাটি তিনি বারবার ব্যবহার করছেন। এই সর্বহারা কথাটাই কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় একটু কষ্ট করে হলেও মনে রেখে লিখতে হবে। এর কোনো বিকল্প বাংলা প্রতিশব্দ কিন্তু পরীক্ষার খাতায় অতটা গুরুত্ব পায় না। তাই আমি ছাত্রীদেরকে অনুরোধ করছি, তারা সর্বহারার একনায়কতন্ত্র বা ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই ধরনের যে বাংলা প্রতিশব্দ, সেগুলোকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে যেন অভ্যেস করে মনে রাখার চেষ্টা করে। কার্ল মার্কস আরও বলেছেন যে এই সর্বহারার একনায়কতন্ত্র, অর্থাৎ যেখানে সর্বহারা শ্রেণী একনায়ক অর্থাৎ একজন নায়কের মতো, একটা গোষ্ঠী একজন নায়কের মতো দেশ শাসন করবে, এর দ্বারাই নাকি একনায়কতন্ত্র, সর্বহারার একনায়কতন্ত্রটি প্রতিষ্ঠিত হবে। তিনি বলছেন যে সর্বহারার একনায়কতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলেই নাকি এক শ্রেণীহীন সমাজ পৃথিবীতে গড়ে উঠবে, যেখানে কোনো অত্যাচার থাকবে না, যেখানে কোনো শোষণ থাকবে না। এর ফলে রাষ্ট্রের আর শোষণ করবার কোনো প্রয়োজনও থাকবে না। তিনি বলেছেন যে এই যে সাম্যবাদী বিপ্লব, বিপ্লব মানে তোমরা এর আগের অধ্যায়গুলোতে পড়েইছো যে একটা চেঞ্জ বা একটা বিরাট রকমের পরিবর্তন, সাম্যবাদের দ্বারা এই যে পরিবর্তন আসবে পৃথিবীতে, তাকে তিনি সাম্যবাদী বিপ্লব বলছেন। এই সাম্যবাদী বিপ্লবের আগমনের ভয়েই নাকি শাসক শ্রেণী, যারা এতদিন শোষণ চালিয়ে আসছে শ্রমিক শ্রেণীর ওপর, তারা কেঁপে উঠবে এবং দাসত্বের শৃঙ্খল ছাড়া শ্রমিক শ্রেণীর তখন আর হারানোর কিছুই নেই। অথচ শ্রমিক শ্রেণী সামনে থাকবে জয় করার জন্য একটা দুর্নিবার বিশ্ব। এভাবে তিনি বিশ্বের শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করার বা স্বপ্নময় একটা বিশ্বের দ্বারা আপ্লুত করবার চেষ্টা করেছিলেন। এবারে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এই যে আমরা এতক্ষণ ধরে কার্ল মার্কসের দ্বারা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের কথা আলোচনা করছিলাম, তার গুরুত্বের দিকগুলো নিয়ে ছোট করে একটু আলোচনা করব। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও কার্ল মার্কসের তত্ত্বের কিছু গুরুত্বকে অস্বীকার করা যায় না। সারা বিশ্বে মার্ক্সবাদের যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করেছে শিল্প বিপ্লব প্রসূত ফ্যাক্টরি প্রথার ফলে শিল্পপতিদের অত্যাচার, শ্রমিকদের অবস্থা তখন এমন শোচনীয়, তখনকার এই প্রচারের দ্বারা বিশ্ববাসীকে শ্রমিকদের অবস্থার সম্পর্কে কার্ল মার্কস সচেতন করেছেন। শ্রমিক শ্রেণীর মনে নতুন উদ্দীপনার সঞ্চার করেছেন
ইউরোপের বহু দেশ জনকল্যাণমূলক কার্যকলাপে প্রবর্তন করে শ্রমিক শ্রেণীকে সাম্যবাদের মতাদর্শ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপের প্রায় প্রতিটি দেশই সমাজতান্ত্রিক দল সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে সমাজতন্ত্রের প্রতিষ্ঠার যে ইতিহাস, সেটার দ্বারা পৃথিবীর ইতিহাসে একটা নবযুগের সূচনা হয়েছিল। এভাবে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের গুরুত্বকে একটু পয়েন্ট করে আলোচনা করতে পারি। আজকের দিনের অতিরিক্ত পাঠ হলো প্যারিস কমিউন, 1871 খ্রিস্টাব্দ। 1870 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে প্রাশিয়ার কাছে সেডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় এবং তৃতীয় নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকে। বর্দো শহরে ফ্রান্সের জাতীয় সভা প্রাশিয়ার চাপানো অসম্মানজনক শর্ত মেনে নেয়। জার্মান সৈন্য প্যারিসে প্রবেশ করে এবং 1871 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ভার্সাই প্রাসাদে নিযুক্ত জার্মান সম্রাট হিসেবে প্রাশিয়ার রাজা উইলিয়াম অভিষিক্ত হন। প্যারিসের মানুষ, বিশেষ করে চরমপন্থী প্রজাতান্ত্রিকরা এটা মেনে নিতে পারেননি। 1877 খ্রিস্টাব্দের 18ই মার্চ প্যারিসের বিদ্রোহীরা ফরাসি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। 26শে মার্চ বিদ্রোহের নেতারা 1793 খ্রিস্টাব্দে জ্যাকোবিন শাসনের অনুসরণে প্যারিস কমিউন প্রতিষ্ঠা করে। প্যারিসের শাসনভার এই কমিশনের হাতে তুলে দেওয়া হয়। প্রায় 2 মাস ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পর কমিউন ফরাসি সৈন্য বাহিনী কর্তৃক আক্রান্ত হয়। 21 থেকে 28শে মের মধ্যে সংঘর্ষে অজস্র মানুষ নিহত হন এবং সশস্ত্র শক্তির মাধ্যমে ফরাসি বাহিনী কমিউনকে দমন করেন। বিদ্রোহীদের মধ্যে ছিলেন চরমপন্থী রাজনৈতিক, সমাজবাদী, প্রজাতান্ত্রিক ও শ্রমজীবী মানুষ। অনেকে এই বিদ্রোহকে শেষ জ্যাকোবিন বিদ্রোহ বলেছেন। প্যারিস কমিউনের এই স্বল্পস্থায়ী শাসনকে প্রথম সমাজবাদী ও সাম্যবাদী বিপ্লবের প্রয়াস বলে অনেকেই মনে করেছেন। কার্ল মার্কসের লেখা সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থে শ্রমজীবী মানুষের এই লড়াইয়ের কথা অমর হয়ে আছে। আজকের ক্লাসের আলোচনার শেষে আমি নবম শ্রেণীর পরীক্ষার্থীদের পরীক্ষার অভ্যাস এবং অনুশীলনের জন্য কিছু প্রশ্ন রেখেছি, যে প্রশ্নের উত্তর আজকের আমাদের সমগ্র ক্লাসের আলোচনা থেকে আশা করি তোমরা খুঁজে পাবে এবং সেই সাথে তোমাদের এই অধ্যায় থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা হদিশও তোমরা লাভ করতে পারো। তাই জন্যই আমি সকল প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি। প্রশ্নগুলি হলো, সমাজতন্ত্রবাদের উদ্ভব ইউরোপে কেন হয়েছিল? স্বপ্নবিলাসী সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো? ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক নামে কে পরিচিত ছিলেন? কার্ল মার্কস কোন চিন্তাবিদদের ইউটোপিয়ান বলে অভিহিত করেছিলেন? বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কে? আধুনিক সমাজতন্ত্রবাদের প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায় কোন পুস্তিকায়? কার্ল মার্কস কিভাবে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার তত্ত্ব প্রকাশ করেছিলেন?